নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের পিস প্যালেস। জায়গাটা দেখলে মনে হয় এটাই বুঝি আন্তর্জাতিক আইন আর বিশ্বশান্তির এক নিখুঁত প্রতীক, তাই না? কিন্তু বাইরের এই মহান আদর্শের সাথে বাস্তব দুনিয়ার সংঘাতের চিত্রটা মেলালে এক বিশাল ফারাক চোখে পড়ে। আমাদের আজকের এই বিশ্লেষণে ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। দেখব শান্তি প্রতিষ্ঠার এই গালভরা আইনি ব্যবস্থাগুলো বাস্তবে কেন এতবার হচট খায়। একটা খুব সাধারণ প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের সবার মাথায় ঘোরে, এই যে বেসামরিক নাগরিকদের সুরক্ষার মতো এত মৌলিক নিয়ম, এগুলো যখন চোখের সামনেই রোজ ভাঙা হচ্ছে, তখন আন্তর্জাতিক আইন আসলে কি করছে? আইনগুলো যদি এতই গুরুত্বপূর্ণ হয়, তবে সেগুলো বারবার লঙ্ঘন করা হয় কিভাবে? আমাদের আজকের উৎসগুলো মূলত আন্তর্জাতিক আইনের ঠিক এই অন্তর্নিহিত হেয়ালিটাই দারুণভাবে তুলে ধরেছে। তো পুরো বিষয়টা আমরা খুব সহজভাবে 5টা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে থাকছে 1 নম্বরে আন্তর্জাতিক আইনের হেয়ালি, এরপর 2 নম্বরে এর ত্রুটিপূর্ণ ভিত্তি এবং সংজ্ঞা, 3 নম্বরে আমরা দেখব রুয়ান্ডা কেস স্টাডি, 4 নম্বরে থাকছে আদালত এবং যুদ্ধের নিয়মকানুন, আর সবশেষে 5 নম্বরে আলোচনা করব রাজনীতি, ক্ষমতা এবং এর প্রয়োগ নিয়ে। চলুন আমাদের প্রথম অংশটা দিয়ে শুরু করা যাক। 1 নম্বর, আন্তর্জাতিক আইনের হেয়ালি। এটা কি মানবজাতির জন্য আসলেই কোনো রক্ষা কবচ, নাকি শুধুই এক মরীচিকা? আমরা তো সাধারণত ভাবি আইন মানে বুঝি একটা নিরপেক্ষ জায়গা যা সবকিছুর ঊর্ধ্বে, কিন্তু এখানে একটা চমকপ্রদ ব্যাপার আছে। বিশেষজ্ঞরা বলছেন এই নিরপেক্ষ আইনি বিচারকের ধারণাটা আসলে পুরোটাই একটা মিথ। বাস্তবে এই পুরো আইনি ব্যবস্থাটাই চরমভাবে বাছাইমূলক আর বৈশ্বিক রাজনীতির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই সীমাবদ্ধতাগুলো কোথা থেকে এলো তা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। তো চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অংশে, ত্রুটিপূর্ণ ভিত্তি এবং সংজ্ঞা কাঠামো নির্মাণ। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপর। এই সময়কার নীতিগুলোর দিকে একটু খেয়াল করলে একটা অদ্ভুত দ্বৈত রূপ দেখা যায়। একদিকে ছিল একটা অকৃত্রিম চাওয়া, হোলোকাস্টের মতো ভয়াবহতা যেন আর কখনো না ঘটে, আর সেজন্যই জাতিসংঘ প্রতিষ্ঠা। কিন্তু উল্টোদিকে পশ্চিমা পরাশক্তিগুলোর এক ধরনের আধিপত্য বজায় রাখার চেষ্টা। মজার ব্যাপার হলো, যারা এই আইনগুলো বানাচ্ছিল তারাই আবার একই সময়ে নিজেদের ঔপনিবেশিক অপরাধগুলোকে খুব সুকৌশলে এড়িয়ে নিজেদের আইনি শ্রেষ্ঠত্ব কায়েম করেছিল। সেই সময় আন্তর্জাতিক ফৌজদারি আইনে 4টা মূল ভিত্তি বা অপরাধের সংজ্ঞা দাঁড় করানো হয়েছিল। এগুলো হলো আগ্রাসনের অপরাধ, যুদ্ধাপরাধ, মানবাধিকার বিরোধী অপরাধ এবং গণহত্যা। এই নির্দিষ্ট সংজ্ঞাগুলো তৈরির মূল উদ্দেশ্যই ছিল যাতে যে কোনো নৃশংসতাকে খুব সহজে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু এই সংজ্ঞাগুলো বাস্তবে কতটা কাজে দেয় সেটা বোঝার জন্য আমাদের তৃতীয় অংশে যাওয়া যাক, রুয়ান্ডা কেস স্টাডি, সংজ্ঞার বিপদ। শুনলে হয়তো অবাক লাগতে পারে, কিন্তু গণহত্যা বা জেনোসাইড শব্দটা নিলেই একটা আইনি ফাঁদ তৈরি করে। কারণ কোনো ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিলে রাষ্ট্রগুলোর ওপর সেখানে হস্তক্ষেপ করার একটা আইনি বাধ্যবাধকতা চলে আসে। আর ঠিক এই দায় এড়াতেই ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহল রুয়ান্ডার মর্মান্তিক ঘটনাকে গণহত্যা বলতে মারাত্মক টালবাহানা করেছিল, যাতে তাদের সেখানে নাক গলাতে না হয়। ঘটনাগুলোর দিকে পরপর তাকালে আন্তর্জাতিক ব্যর্থতার চরম রূপটা পরিষ্কার হয়ে যায়। গণহত্যার ঠিক আগে জাতিসংঘের শান্তিরক্ষীদের কোনো বল প্রয়োগের ক্ষমতাই দেয়া হয়নি। এরপর কেটে যায় ১০০ দিন। আন্তর্জাতিক মিডিয়ায় তেমন কোনো সাড়া শব্দ নেই, আর নিরাপত্তা পরিষদের ক্ষমতাধর সদস্যরাও নিজেদের স্বার্থের হিসাব মেলাতে ব্যস্ত। ফলাফল, মাত্র ১০০ দিনে ৮ লাখ মানুষের নির্মম মৃত্যু। এরপর যখন বিচারের পালা এলো, তখন আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন ছবি দেখতে পাই। একদিকে ছিল জাতিসংঘের তৈরি ট্রাইব্যুনাল। এটা ছিল অনেক দূরের দেশ, তানজানিয়ায়, উপর থেকে চাপিয়ে দেওয়ার এক প্রক্রিয়া যা শুধু শীর্ষ নেতাদের বিচারের মাঝেই আটকে ছিল। আর অন্যদিকে ছিল রুয়ান্ডার নিজস্ব গাচাচা আদালত, একেবারে স্থানীয় পর্যায়ে সমাজের সবাইকে নিয়ে ব্যাপক পরিসরে তারা সত্য উদ্ঘাটন আর নিরাময়ের কাজ করেছিল। এখান থেকে একটা বড় প্রশ্ন ওঠে, বিচারটা আসলে কার উপকারের জন্য হওয়া উচিত? এই দুটো ব্যবস্থার খরচের পার্থক্যটা শুনলে যে কেউ চমকে যাবে। সংখ্যাটা হল ২ বিলিয়ন বা $২০০ কোটি। জাতিসংঘ মাত্র ৯৩ জনের বিচার করতে এই বিপুল পরিমাণ টাকা খরচ করেছিল। অথচ রুয়ান্ডার স্থানীয় গাচাচা আদালত খুব সামান্য খরচে প্রায় ২০ লাখ মামলার নিষ্পত্তি করে ফেলেছিল। আকাশ পাতাল একটা তফাৎ, তাই না? অস্থায়ী ট্রাইব্যুনালগুলোর এমন অনেক সীমাবদ্ধতা দেখেই পরবর্তীতে একটা স্থায়ী কাঠামোর দাবি ওঠে। তো আমরা এখন ৪ নম্বর অংশে দেখব আদালত এবং যুদ্ধের নিয়ম, বৈশ্বিক এখতিয়ারের সন্ধান। ডেটা থেকে দেখা যাচ্ছে আইসিসি বা আন্তর্জাতিক ফৌজদারি আদালতের রোম সংবিধিতে ১২৫টি দেশ যুক্ত হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র,
চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো সহ ৬৮টি দেশ এতে যোগ দেয়নি, যার কারণে অনেকেই সমালোচনা করেন যে আইসিসি শুধু দুর্বল দেশগুলোকেই টার্গেট করে। তবে সূত্র মতে ২০২৪ সালে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টা একটা ঐতিহাসিক মোড়, যা প্রচলিত ওই ধারণাকে বেশ ভালোভাবেই চ্যালেঞ্জ করছে। এখন আসুন দেখি যুদ্ধে যাওয়ার আইনি অধিকার বা জ্যাস অ্যাড বেলামের নিয়মগুলো কি। জাতিসংঘের সনদ অনুযায়ী যুদ্ধে যেতে হলে ৩টা কঠোর ধাপের যে কোনো একটা পার হতে হয়। ১. স্বাগতিক রাষ্ট্রের সম্মতি থাকতে হবে। ২. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগবে, অথবা ৩. আত্মরক্ষার একটা বৈধ দাবি থাকতে হবে। তবে শুধু আত্মরক্ষার দাবি করলেই তো হবে না, এর জন্য দুটো মাপকাঠি মানতে হবে। প্রথমটা হলো প্রয়োজনীয়তা বা নেসেসিটি, মানে সংঘাত এড়াতে অহিংস সব রকম চেষ্টা আগে করতে হবে। আর দ্বিতীয়টা হলো আনুপাতিকতা বা প্রপোর্শনালিটি, অর্থাৎ হুমকি যতটুকু ঠিক ততটুকুই শক্তি প্রয়োগ করা যাবে, এর চেয়ে অতিরিক্ত কিছুতেই নয়। এই আনুপাতিকতার নিয়মটির প্রয়োগ নিয়ে আইন বিশেষজ্ঞরা কি বলছেন তা গাজার পরিস্থিতি থেকে কিছুটা বোঝা যায়। যেমন ৭ই অক্টোবরের হামলায় ১২০০ মৃত্যুর পর গাজায় যেভাবে সামরিক অভিযান চালানো হয়েছে, যেখানে ৭০,০০০-এরও বেশি মানুষের মৃত্যু এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে, উৎস অনুযায়ী আইন বিশেষজ্ঞদের বিশ্লেষণে একে চরমভাবে অসামঞ্জস্যপূর্ণ এবং আইনের লঙ্ঘন বলা হয়েছে। যুদ্ধের মাঠে লড়াইটা কিভাবে হবে তা ঠিক করে জাস ইন বিলো। এর মূল ফোকাসই হল সাধারণ মানুষকে বাঁচানো। ১৯৭৭ সালের অতিরিক্ত প্রোটোকলগুলোতে বেসামরিক সুরক্ষার কথা খুব স্পষ্ট করে বলা আছে, কিন্তু অবাক করা তথ্য হল যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ভারত, ইরান, পাকিস্তানের মতো বড় সামরিক শক্তিগুলো এতে আপত্তি জানিয়েছে। কারণ হিসেবে বলা যায় তারা নিজেদের সামরিক স্বাধীনতা বা কৌশলের ওপর কোনো আইনি লাগাম পড়াতে চায় না। এবার আমরা চলে এসেছি আমাদের একদম শেষ অংশে। ৫ নম্বর, রাজনীতি, ক্ষমতা এবং প্রয়োগ চূড়ান্ত বাধা। আইন আছে, আদালত আছে, কিন্তু দিন শেষে প্রয়োগের বেলায় গিয়ে কি হয়? এই প্রয়োগের জায়গাতেই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গঠনতন্ত্র। এখানে 10টি আবর্তনশীল সদস্য দেশের কোনো ভেটো ক্ষমতা নেই, কিন্তু আসল চাবিকাঠি ওই 5টি স্থায়ী সদস্যের হাতে: যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, চীন এবং রাশিয়া। এদের হাতে এমন এক অভাবনীয় ভেটো ক্ষমতা আছে যা দিয়ে তারা যে কোনো দেশের যে কোনো সম্মিলিত সিদ্ধান্তকে এক মুহূর্তে আটকে দিতে পারে। ৪৯, সংখ্যাটা একটু খেয়াল করুন। উৎসগুলোর দেওয়া তথ্য বলছে ইসরায়েলকে আন্তর্জাতিক জবাবদিহিতার হাত থেকে বাঁচাতে যুক্তরাষ্ট্র আনুমানিক ৪৯ বার এই ভেটো ক্ষমতা ব্যবহার করেছে। বিশ্লেষকরা এটা উল্লেখ করেছেন যে অতীতে পশ্চিমা দেশগুলো ঠিক একইভাবে ভেটো দিয়ে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বা অ্যাপার্থাইড ব্যবস্থাকেও রক্ষা করেছিল। এই দুটো ঘটনার মধ্যে তারা একটা ঐতিহাসিক মিল দেখতে পান। তবে ভাববেন না যে শুধু বিশ্ব পরাশক্তিগুলোই এসব করে। রাজনৈতিক স্বার্থের কারণে স্থানীয় কর্তৃপক্ষ অনেক সময় আইনকে পাশ কাটিয়ে যায়। যেমন ২০০৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের নির্মিত দেয়ালের বিরুদ্ধে একটা রায় দিয়েছিল, কিন্তু ফিলিস্তিনি নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য সেই রায় বাস্তবায়নে তেমন কোনো জোরালো পদক্ষেপই নেয়নি। আর এখানেই আসে আমাদের আজকের উৎসের সবচেয়ে দামি কথাটা: আইন নিজে থেকে বাস্তবায়িত হয় না, রাষ্ট্রকেই তা প্রয়োগ করতে হয়। আন্তর্জাতিক আইন কোনো জাদুর কাঠি নয়, এটা স্রেফ একটা কাঠামো। রাজনৈতিক সদিচ্ছা আর রাষ্ট্রগুলোর সংগঠিত উদ্যোগ ছাড়া এই কাঠামোর আসলে কোনো মূল্যই নেই। শেষ করার আগে একটা গভীর প্রশ্ন রেখে যায়: আইন যদি সবসময় এই ক্ষমতার রাজনীতির কাছেই জিম্মি থাকে, তাহলে কি নামে ডাকা হবে তা নিয়ে দিনের পর দিন বিতর্ক না করে ওই একই সংগঠিত ক্ষমতাকে সরাসরি সহিংসতা থামানোর কাজে কিভাবে ব্যবহার করা যায়? আইন হয়তো নিখুঁত নয়, কিন্তু জবাবদিহিতার চাপ যদি বজায় থাকে, তবে হয়তো একদিন এই কাঠামোই আসল পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে। আশা করছি আজকের এই বিশ্লেষণটি আন্তর্জাতিক আইনের জটিল সমীকরণগুলো বুঝতে কিছুটা হলেও সাহায্য করেছে।